ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা থাকতে হতো। সেটারও টোল প্লাজা পোড়ানো, সেটারও ধ্বংস। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের প্রতিটি জায়গা, মানে সড়ক, সেতু থেকে শুরু সব কিছু আগুন দিয়ে পোড়ানো। এবং এই আগুন দিয়ে যে পোড়ানো সমস্ত গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি, অত্যন্ত আধুনিক গাড়ি, যেখানে কয়েক টন ময়লা একসাথে এটাকে একেবারে কম্পোস্ট করে, মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত, সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বাংলা ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না। সায়দাবাদ 1 প্রথম আমি 96 সালে সরকার এসে করি, এরপর সায়দাবাদ 2, সায়দাবাদ 3 এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে আগুন। সোয়ারিজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালী, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে যেও আগুন। মনে হল যে জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, জনগণের মানে সব কিছুতে একটা সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে, চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজও পাওয়া গেছে, সেই হাতে অস্ত্রসহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে। এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম, অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে, তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করতে এমন কিছু নেই 3 জন সাংবাদিকের উপরে এই অত্যাচার না করেছে। এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে। আর সাধারণ মানুষ, ছাত্র, যুব আর আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি 100% মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কীরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদেরকে তো মেরেছেই, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা। এমনকি আমার মোটর কেডের যে পাইলট থাকে যাত্রাবাড়ির ওদিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে।
4 জন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। বাংলাদেশে আসার পর থেকে আর 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই দেখছি। এবারেও প্রায় 200-র উপর মানুষ মারা গেল। স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এ গুলিগুলি কীভাবে লাগলো? তারপরে মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে? যখন পুলিশ আটকা পড়লো, যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সবথেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই 10 তলা ভবন আগুন দিয়ে দিয়েছে, তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। গাজীপুরের জাহাঙ্গীর, ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো, তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীরকে এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, শিখে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী, সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিঘাংসা বা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি, প্রত্যেকেই হয় আহত। এবং এই যে আহতদের যে আমরা দেখতে গেলাম, সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল, আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। কারণ ওই আঘাত পেলে মলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলিই তো বেশি পায়, তাদের জীবন জীবিকা কীভাবে চলবে? কেউ পরীক্ষা দিতে যাবে, হয়তো দিয়েছে, সেই রকম ছাত্র আমি 1-2 পেলাম কয়েক হাসপাতালে। আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি, কারণ ইনফেকশন ছিল, হয়ে যাবে সেই ভয়ে। আমাদের ডাক্তার বেগম রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এরা সব জায়গায়, আমাদের দলেরও যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে, যাদের প্রয়োজন ব্লাড দেওয়া, সব কিছু আমরা, সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, এটা তো জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে 17 তারিখে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান, অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম
যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কী করতে পারে। আমি বারবার তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না, তাদের যেটা দাবি, কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে, আমরা সেটুকু করতে পারি আইনতভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজে ছোটো ছোটো বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে, কেন? বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, স্বাধীনতার সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15ই আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকের বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য তো কিছু করিনি, যেটুকু করেছি এদেশের মানুষের জন্য, যা কিছু করেছি মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে, কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ মানুষের জন্য কাজ করব। সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি, এবং প্রতিটি জায়গার উন্নতি করেছে। প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি। এটা কি অপরাধ? এটা কি আমার অপরাধ ছিল? আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম, আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি, আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুঝলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশে তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল। আবার 2013 সাল শুরু হলো অগ্নিসন্ত্রাস। সাধারণ বাসে মানুষ যায়, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয়। প্রায় 3000-এর উপরে মানুষকে পুড়িয়ে মারল। আর গাড়ি, সে তো 3800-এর উপরে বাস, প্রায় 29টা রেল,
70টা 76টা সরকারি অফিস, 9টা লঞ্চ, এবং এমন কিছু নেই যে না পড়ালো। গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে, তাও শোনেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই স্কুটারের যেখানে 3 হুইলার, ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল। ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে, ছেলে ভিতরে, অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল, বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এইরকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে 2013 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম, মানুষকে সেখান থেকে ফিরে আনলাম। আবার 2014 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল, মানে ছেলে মেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি। কোর্টে হামলা করলো, জজের উপরে বোমা হামলা, আইনজীবীর উপরে বোমা হামলা, আইনজীবী পর্যন্ত মারা গেল। 2015-তে একই অগ্নি সন্ত্রাস, রাস্তা কেটে দিল, হাজার হাজার গাছ কাটলো। এই 13 থেকে 15 আর এই ধরনের 3225 জন মানুষই মারা গেল। এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর এবার মানুষকে হয় গুলি নয়, এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে। আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি। তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। এখন ঘটনা যখন তখন মাত্র 6 জন মারা গিয়েছিল, এখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে, আমরা এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কীভাবে কী ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষ ভুক্তভোগী হবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা। এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস। জঙ্গি সারা বিশ্বব্যাপী কী ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে হলি আর্টিজানের পরে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সজাগ থেকেছে, তারা নিজেরা জীবন দিয়েছে, কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সেই ভয়াল দাঁত দেখালো, আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে। আমি বললাম ঠিক আছে, ছেলেমেয়েরা বসুক, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে ভেতরে মিছিল মিটিং করে করে পোড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি। অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই। তো তারা যদি একটু রোদ্রে পড়ে একটু স্লোগান দেয়, বসে তো বসলো, এটাতে তোমরা কিচ্ছু বলবো না। পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে, তারা মিছিল করে যেখানে যেতে সেখানেই তারা তাদের নিয়ে গেছে, খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা। আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে, এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন, ছাত্রদের আন্দোলন দমন করেছিল। আমরা তো তা করতে যাইনি, ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি, বরং তাদের দাবিগুলি। তখন তাদের দাবিটা কি? কারণ এটা তো আমার করা, প্রজ্ঞাপন বাতিল হয়েছে, আমরা আপিল করেছি, সেটা আবার আমরা পেয়ে গেছি। সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে?
তারপরে এই যে ঘটনাগুলি ঘটল, আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সব কিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি। ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম বিশাল বোমা, সরাসরি গুলি, এটা দেখার পরে কতজন নামতে পারে? আমি তো কখনো ভয়ও পাইনি, পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জীবন মান উন্নত করতে হবে, এবং আমি দাবি করতে পারি সেটা করেছি। এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসব, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা, এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এটার বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি, জনগণের দিচ্ছি। এমনভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা, ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে। এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যে এটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই, তাই আমি দেশের মানুষের সহযোগিতা চাই। আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়ে যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাব। আজকে 1 আগস্ট, এই মাসটাই খুব কষ্টের। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করে গেছেন। আমরা এই 15 আগস্টের পর থেকেই, যখন থেকে রাজনীতি চালু হয়েছে, আমরা এই 15 আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি, এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই। কৃষক লীগের উপরই দায়িত্ব। তাই 1 আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি। আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে, শোক দিবস পালন করতে হবে,
সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ এই আগামীতে বন্যা আসতে পারে, ঝড় আসতে পারে, আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে, তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো, আমরাই দাঁড়াই, আর কেউ দাঁড়ায়ও না। তাই এই শোকের মাসে মানুষের সেবা করে, মানুষের পাশে দাঁড়িয়েই জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে। কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছেন, তিনি কিছু নিয়ে যাননি, কিছু নিয়ে যাননি, এমনকি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি। তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিতে, সেই কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি, কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি, দিয়েই গেছে। কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এই দেশ স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।